বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। Dear students, welcome to English class. English assignment for class 7, week 4, assignment number 3. সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ইংলিশ অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইংলিশ অ্যাসাইনমেন্টের এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। সুতরাং এই অ্যাসাইনমেন্ট যাতে করে সর্বাঙ্গীন সুন্দর হয় এবং নির্ভুলভাবে তোমরা তৈরি করতে পারো, আশা করি এই ভিডিওটি তোমাদেরকে সার্বিকভাবে সাহায্য করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেখে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে তোমাদের জন্য যে ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এই সপ্তাহে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপার দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য তোমাদের যে নির্ধারিত বই ছিল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, সেখান থেকে কিছু নির্দিষ্ট ইউনিট এবং লেসন দেওয়া রয়েছে। যেমন ধরো, তোমাদেরকে বলা হয়েছে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটি টেন্সের কথা বলা হয়েছে এবং পরবর্তীতে এই টেন্স ব্যবহার করে তোমাদেরকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। অর্থাৎ তোমরা দেখবে যে তোমাদেরকে প্যাসেজ দেওয়া রয়েছে এবং সেখানে রাইট ফর্ম অফ ভার্বের কাজ রয়েছে। তোমরা অবশ্যই সেই সঠিক ভার্ব দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর রয়েছে দেখো আর্টিকেল, এবং আর্টিকেল দিয়ে তোমাদের বিশেষ কাজ দেওয়া রয়েছে। তোমাদেরকে বলা হয়েছে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89 and do the activities of section B 1, 2 and 3। তোমাদের বইয়ের 83 থেকে 89 নম্বর পেজে সেকশন বিতে কিছু কাজ দেওয়া রয়েছে, ফিল ইন দি গ্যাপস, এবং সেখানে তোমাদের যে কাজগুলো রয়েছে আর্টিকেল ব্যবহার করে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর রয়েছে দেখো প্রিপজিশন। তো এই প্রিপজিশন ব্যবহার করে তোমাদেরকে আরেকটি প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটি প্রিপজিশন ব্যবহার করে কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রশ্ন এবং এই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে হবে। আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে তৈরি করার জন্য। ইতিমধ্যে তোমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকো তাহলে তার মধ্যে ভুল থেকে যেতে পারে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে নির্ভুল অ্যাসাইনমেন্ট তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। So dear students, let's go for the next. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি মডেল পেজ দেখাচ্ছি, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে কভার পেজ সেটি দেখাচ্ছি। এখানে তোমরা তোমাদের স্কুলের নামটি লিখবে এবং তারপরে লিখবে অ্যাসাইনমেন্ট নাম্বার 3, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, অথবা শুধু ইংলিশ লিখলেও চলবে। এরপরে তুমি লিখতে পারো সাবমিটেড টু, সেই ক্ষেত্রে তুমি তোমার শিক্ষকের নাম লিখবে, তোমাদের বিষয় যে শিক্ষক অর্থাৎ ইংলিশ যিনি তোমাকে পড়ান সেই শিক্ষকের নাম তুমি লিখবে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিখে নিবে, সাবমিটেড বাই এখানে তোমার নাম লিখবে। এরপরে দেখো ক্লাস, সেকশন, তোমার আইডি এবং সাবমিটেড ডেট, অর্থাৎ তুমি যেই তারিখে তোমার অ্যাসাইনমেন্ট প্রদান করছো সেই তারিখটা অবশ্যই এখানে উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে একটি মডেল হিসেবে কভার পেজটি উপস্থাপন করছি। অ্যাকচুয়ালি এই স্কুল বা এই তথ্যের সাথে কোনো মিল নেই, তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র দেয়া হয়েছে। তোমরা তোমাদের নিজস্ব যে স্কুল এবং তোমাদের নিজস্ব যে আইডেন্টিফিকেশন বা পরিচয় সেগুলো তোমরা এখানে লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুন্দরভাবে কভার পেজ তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে যে প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 1, সেই কোশ্চেন নাম্বার 1টি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি এটি কম্পিউটার কম্পোজ করেছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ক্লিয়ারলি দেখতে পারো এবং তোমরা উত্তরটি লিখতে পারো। তো দেখো, তোমাদের এইটি হচ্ছে প্রশ্ন, এখানে একটি চিঠির মতো করে দেয়া রয়েছে। আমি চিঠিটি পড়ছি, কিন্তু মাঝখানে এই যে শব্দগুলো রয়েছে রেড কালার দেয়া রয়েছে এগুলো হচ্ছে ভার্ব, কিন্তু সঠিকভাবে ভার্বটি ব্যবহার করা হয়নি। তোমাদেরকে বলা হয়েছে
রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেগুলো সঠিক ব্যবহার করে তোমাদেরকে অবশ্যই এই প্যাসেজটি কমপ্লিট করতে হবে। তো আসো আমরা একটু পড়ে নিচ্ছি, তারপর আমরা সলিউশনটি দেখব। ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, এখানে রয়েছে কাম, বাট আমরা কাম পড়ব না। টু মি জাস্ট নাও অ্যাজ আ মার্ভেলাস ওয়ান। ইন ইউর লেটার ইউ to know about the picnic that we recently. Now I to you about it. We, the students of class 7, Sonargaon as our picnic spot. We 30 in number. One of our teachers with us. We there at about 10 a.m. We the day very much. At last we home safely. We never forget the day years ever morning. প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট আমি তোমাদেরকে পড়ে দেখালাম যে অ্যাকচুয়ালি ভার্ব ছাড়া পড়লে কেমন হয়, তাই না? তোমরা জানো যে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজি বাক্যের মধ্যে তুমি যদি কোনো ভার্ব ব্যবহার না করো তাহলে মূলত সেটি কোনো সেন্টেন্স হয় না। হ্যাঁ, ছোটখাটো দু একটি বিষয় রয়েছে যেখানে তুমি ভার্ব ছাড়া একটি সেন্টেন্সের মতো কাজ করে, বাট দ্যাট ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স। সেটা কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই তিনটি উপাদান লাগে: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রশ্নটি দেখালাম, এ পর্যায়ে আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে শূন্যস্থানটা আবারও তৈরি করে দিয়েছি। তোমরা লক্ষ্য করো, এইভাবে তোমাদের থাকবে এবং তোমরা যথাস্থানে এটা পূরণ করবে। তো এবারে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে কোন শব্দটি ব্যবহার করছি সেটি তোমাদেরকে আমি বলে দিব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, দেখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করবে। Look at this. Dear Masum, your letter regarding your joyful picnic has come to me just now as a marvelous one. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, অর্থাৎ তোমার আনন্দ ঘন যে বনভোজনটি ছিল সেই সম্পর্কে তুমি আমাকে যে লেটারটি লিখেছো, পত্রটি লিখেছো, সেটা কি হয়েছে? হ্যাজ কাম টু মি জাস্ট নাও। এই যে দেখো জাস্ট নাও কথাটা রয়েছে, তো তোমরা নিশ্চয়ই তোমাদের যে ইউনিট লেসন রয়েছে আর টেন্স সম্পর্কে তোমাদের যে টেন্সগুলো পড়তে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই সেই টেন্সগুলো পড়বে এবং তাহলে কিন্তু জানতে পারবে যে কোন ক্ষেত্রে কোন ধরনের টেন্স ব্যবহার করতে হবে। তো তোমরা নিশ্চয়ই পড়েছো। যদি তোমরা পড়ে না থাকো, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই তোমাদের যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলো পড়বে এবং তোমরা টেন্স ভালোভাবে শিখে নিবে। লক্ষ্য করো, এখানে আমি হ্যাজ কাম কেন ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি এটি হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা দেখবে বক্সের মধ্যে কাম শব্দটি ছিল, তো এই জন্য আমরা এখানে হ্যাজ কাম ব্যবহার করেছি। অর্থাৎ এই সেন্টেন্সের প্যাটার্নটা আমরা ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। দেখো, এবং এর ক্লু হিসেবে আমরা কি ব্যবহার করেছি? জাস্ট নাও। এই যে ব্যবহার করেছি জাস্ট নাও, এই জন্য আমরা হ্যাজ কাম লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, ইন ইউ লেটার ইউ ড্যাশ টু নো, তাহলে কি হবে? ইন ইউ লেটার ইউ ওয়ান্টেড টু নো, অর্থাৎ তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্টে পাস্ট ইনডিফিনিটের ব্যবহার রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট তোমাদেরকে পড়তে বলা হয়েছে। তো সেই জন্যই এখানে আমরা পাস্ট ব্যবহার দেখতে পাচ্ছি এবং আমাদের যে চিঠি বা প্যাসেজটির যে প্যাটার্ন, সেই প্যাটার্ন আমাদেরকে বলে দিচ্ছে যে অলরেডি পিকনিক সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেই পিকনিক সম্পর্কে যেহেতু বলা হচ্ছে, তো সেই জন্য আমাদের কাছে কিন্তু এটা পাস্ট টেন্স ব্যবহার হবে। তো যাই হোক, আমি বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত পরিসরে বলছি। আশা করি তোমরা ইউনিট এবং লেসনটা পড়েছো, আর না হয় তোমরা পড়ে নিবে। In your letter, you wanted to know about the picnic that we have enjoyed recently. এখানে দেখো আমি আবারও প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেছি, হ্যাভ এনজয়েড। তো এটা কেন ব্যবহার করেছি? দেখো পরবর্তী শব্দ রয়েছে রিসেন্টলি। এই যে রিসেন্টলি শব্দটি ব্যবহার রয়েছে এখানে, সেজন্যই মূলত আমি হ্যাভ এনজয়েড লিখে দিয়েছি। এরপরে দেখো, নাও আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের ব্যবহার রয়েছে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট।
তুমি যদি ইচ্ছা করো না আই উইল রাইট টু ইউ অ্যাবাউট ইট, তাও কিন্তু চলে। বাট আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আই থিঙ্ক ইট ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আমার মনে হয় এটা খুব উপযুক্ত হবে শব্দ তুমি যদি আই এম রাইটিং শব্দটি ব্যবহার করে নাও। এরপর দেখো, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চোজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। উই মানে আমরা, তো আমরা কারা? দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। চুজ, তোমরা জানো যে শব্দটি রয়েছে চুজ, CHOOSE, সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম হচ্ছে চোজ, অর্থাৎ একটা ও বাদ দিলেই কিন্তু প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে রূপান্তর হয়ে যাবে। তো সেই জন্য আমি লিখছি চোজ, চোজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। তারপরে দেখো রয়েছে উই ওয়ার 30 ইন নাম্বারস, মানে আমরা সংখ্যায় ছিলাম কতজন? 30 জন। তাহলে উই ওয়ার এটা পাস্ট টেন্সে ব্যবহার হবে, যেহেতু আমাদের পিকনিকটি শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য এখানে বলা হয়েছে উই ওয়ার। এখানে তোমরা দেখবে যে বি ভার্ব রয়েছে, তো বি ভার্বের পরিবর্তে আমরা এম, ইজ, আর, ওয়াজ আর ব্যবহার করতে পারি। তো এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, সাবজেক্ট অনুযায়ী ওয়ার নিয়েছি এবং এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, ওয়ান অফ আওয়ার টিচার্স, কি হবে বলো তো? ওয়ান অফ আওয়ার টিচার্স, এখানে একটি লক্ষ্য করার বিষয়, ওয়ান অফ আওয়ার টিচার্স, এই যে টিচার্স এটা দেখে ভাববার কোনো কারণ নেই যে এখানে অনেক টিচারের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি একজন টিচারের কথা বলা হয়েছে। লক্ষ্য করো, ওয়ান অফ আওয়ার টিচার্স অর্থাৎ আমাদের শিক্ষকদের থেকে একজন। কি কথা বুঝতে পেরেছো? ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের থেকে একজন, তাহলে কি হবে? এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে। তো যেহেতু আমরা পার্সনকে সিঙ্গুলার ধরছি সেজন্য আমরা ওয়াজ ব্যবহার করছি। ওয়াজ কেন ব্যবহার করলাম? যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সেজন্য অবশ্যই আমরা ওয়াজ ব্যবহার করছি। এরপর দেখো, তাহলে কি হবে? ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM। রিচড দেয়ার, দেয়ার বলতে প্লেসের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সোনারগাঁও যেখানে পিকনিকটি হয়েছিল সেখানকার কথা বলা হয়েছে। উই রিচড, আমরা সেখানে পৌঁছালাম, অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় সকাল 10টার দিকে। উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমরা দিনটি খুব উপভোগ করলাম, তাহলে এটা পাস্ট ফর্মে লিখতে হবে উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। অ্যাট লাস্ট উই রিটার্নড হোম সেফলি, এবং সবশেষে আমরা নিরাপদে বাড়িতে ফিরে আসলাম। রিটার্ন, কোথাও থেকে কোনো কিছু যদি ফেরত আসে সেটাকে বলা হয় রিটার্ন। অ্যাট লাস্ট উই রিটার্ন, দেখো পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, ইডি যুক্ত করা হয়েছে, উই রিটার্নড হোম সেফলি। এরপরে দেখো সর্বশেষ যে শূন্যস্থানী রয়েছে, উই শ্যাল নেভার ফরগেট দ্য ডে, আমরা কখনই দিনটিকে ভুলবো না। দেখো সেখানে ব্যবহার রয়েছিল শুধু ফরগেট কথাটি ছিল, কিন্তু যেহেতু আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার এখানে করছি সেই জন্য আমরা সম্পূর্ণটা শূন্যস্থান করে দিয়ে দিব। তোমরাও কিন্তু এভাবে লিখে দিবে, উই শ্যাল নেভার ফরগেট দ্য ডে, ইউর্স এভার মনির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত ভার্বের কাজ, অর্থাৎ টেন্স ভিত্তিক তোমাদেরকে যে প্যাসেজ পূরণ করতে বলা হয়েছিল সেটি তোমরা এখানে দেখতে পেয়েছো। আশা করি তোমরা সুন্দরভাবে সম্পূর্ণ তৈরি করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধৈর্য সহকারে শুনবে। আশা করি তোমরা যদি ধৈর্য ধরে রাখতে পারো তাহলে শুধু সমাধান নয়, তোমরা কিন্তু কিছু ব্যাখ্যাও শুনতে পারবে এবং তাতে তোমাদের যে গ্রামার অ্যাকিউরেসি এবং গ্রামার সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা পাল্টে যাবে যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি করো। এই জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি করবে বলে আমি আশা করছি। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে সেকশন বি থেকে, অর্থাৎ তোমাদের পেজ নাম্বার 88 থেকে এবং 89 থেকে তোমাদের যে প্রশ্ন রয়েছে আর্টিকেল অনুযায়ী, সেখানে তোমাদেরকে 3টি আর্টিকেলের কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে দেখো সেকশন বি 1, ওকে, সেকশন বি 1, fill in the gaps with a, an or the and put a cross where no article is needed। এর মানে হচ্ছে যে তুমি একটি শূন্যস্থান পূরণ করবে এবং শূন্যস্থান পূরণ করতে গিয়ে তুমি শূন্যস্থানে আর্টিকেল এ, এন অথবা দি ব্যবহার করবে, আর যেখানে আর্টিকেল ব্যবহার করা প্রয়োজন নেই সেখানে একটি ক্রস দিবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে উত্তরটি দিয়ে দিচ্ছি, তবে তার সাথে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব যে কোথায় কী ধরনের আর্টিকেল ব্যবহার করেছি এবং কেন ব্যবহার করেছি। নিশ্চয়ই তোমরা আর্টিকেল সম্পর্কে তোমাদের বইতে যে ইউনিট এবং লেসনগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নিবে। আমি আশা করি তোমরা অবশ্যই পড়ে নিয়েছো। যদি কেউ পড়ে না থাকো তাহলে অবশ্যই তোমরা পড়ে নিবে। তো দেখো আমরা শুরু করছি। হ্যাভ ইউ টেকেন, এখানে কি হতে পারে দেখো, লক্ষ্য করো, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম,
তো দেখো, যখন আমরা কোন বিষয় সম্পর্কে বলি, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, দেখো অ্যাপয়েন্টমেন্ট এখানে উচ্চারণ হচ্ছে না, ভাওয়েল উচ্চারণ হচ্ছে। অর্থাৎ প্রনাউন্সিয়েশন যদি ভাওয়েল হয়, তার আগে আমরা অ্যান ব্যবহার করি। তো দেখবে অনেকে এখানে ক্রস দিতে পারে, কিন্তু আমরা ক্রস ব্যবহার করব না। ক্রস ব্যবহার করলে ভুল হবে, কারণ হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট এভাবে হয় না। হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম, অর্থাৎ তুমি কি ডক্টর এহতেশামের সাথে কোন একটি অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাতের যে কর্মসূচি সেটি কি তুমি নিয়েছো, অ্যাপয়েন্টমেন্ট কি নিয়েছো? তো এই জন্য এখানে অ্যান ব্যবহার করতে হবে। আমরা ভাওয়েল এখানে প্রনাউন্সিয়েশন করছি, সেজন্য অ্যান ব্যবহার করছি। আরেকটি কথা মনে রাখবে, যে যখন আমরা কোনো বিষয় সম্পর্কে প্রথমবার বলবো, তখন সেই ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান বলে থাকি। এবং সেই বিষয় বা সেই বস্তু বা সেই ব্যক্তি সম্পর্কে যদি আমরা পরবর্তীতে আবার বলি, তখন সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করে থাকি। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো। ও ইয়েস, আই হ্যাভ টেকেন দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। ও ইয়েস, আই হ্যাভ টেকেন দ্য অ্যাপয়েন্টমেন্ট। দেখো, এই যে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের সাথে এটাই কিন্তু মিল রয়েছে। অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্টের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যিনি পার্সন বি, তিনি কিন্তু সেই উত্তরটি বলছেন যে দি অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আগামীকালের জন্য। এরপর দেখো পার্সন এ তিনি জিজ্ঞেস করছেন, ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডাক্তার সাহেব কি, দেখো ডাক্তারের কথা কিন্তু আগে বলা হয়েছে ডক্টর এহতেশাম, তো সেই জন্য কিন্তু আমরা দি ব্যবহার করছি। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডাক্তার সাহেব কি আজকে আসছেন না, ডাক্তার সাহেব কি আজ আসবেন না, অর্থটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তো দেখো পার্সন বি বলছেন, নো, দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক। দেখো লক্ষ্য করো, নো, দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক। থ্রাইস মানে হচ্ছে তিনবার, আ উইক মানে হচ্ছে সপ্তাহে, এক সপ্তাহে, অর্থাৎ প্রতি সপ্তাহে বা এক সপ্তাহে ডাক্তার সাহেব কি করেন, তিনবার আসেন। তখন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়েন শুড উই ভিজিট হিম টুমরো, আগামীকাল আমরা তার সাথে কখন সাক্ষাৎ করব? তখন বি বলছে অ্যাট 6:30 PM, আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস। তো দেখো এখানে দি ব্যবহার করা হয়েছে কেন, তোমরা লক্ষ্য করো, এখানে বেস্ট হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রি যখন ব্যবহার করা হয়, তখন তার আগে অবশ্যই দি ব্যবহার করতে হয়। এটি হচ্ছে একটি রুলস। তোমরা যখন ইউজ অফ দি দেখবে আর্টিকেলের, ইউজ অফ দি, তখন তোমরা এটি পেয়ে যাবে। এই জন্য আমরা এখানে দি ব্যবহার করেছি। টুমরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, আবার লক্ষ্য করো এখানে ফার্স্ট ব্যবহার করা হয়েছে, তো সেই জন্য আমরা দি ব্যবহার করেছি। এইভাবে ফার্স্ট লাস্ট যাই আসুক না কেন, আর্টিকেল দি ব্যবহার করতে হবে। টুমরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর। এখানে অনেকে ভুলবশত অন্য কিছু বসিয়ে দিয়েছে, তো তোমরা সেগুলো লক্ষ্য করবে না। তোমরা দ্রুত কাজ করার জন্য চেষ্টা করবে না, তোমাদের পুরো এক সপ্তাহ সময় দেওয়া হয় অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। তো সেজন্য তোমরা খুব ভালোভাবে অধ্যয়ন করবে, এবং তারপরে আমরা তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই ভিডিওগুলো তোমাদের উপকারের জন্য, তোমাদের হেল্প করার জন্য দেয়া হয়। মূলত এটি হচ্ছে বিষয়, যাতে করে তোমাদের হেল্প হয় সেই জন্য। আর আমরা হচ্ছে প্রফেশনাল টিচার, সুতরাং আমাদের এই ক্লাসগুলো তোমাদের শেখানোর উদ্দেশ্যই হচ্ছে তৈরি করা। তো এই ভিডিওগুলো তোমরা যদি দেখো, আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা সঠিক নির্ভুল তথ্যটি পেয়ে যাবে। তো এই জন্য দেখো আমরা এখানে দি ব্যবহার করছি। উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সান সেটস। তোমরা নিশ্চয়ই জানো দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, এগুলোর আগে দি ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমরা এখানে দি ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি দ্রুত শেষ করার চেষ্টা করব, কিন্তু মনে রাখবে যে দ্রুত ক্লাস করলে তুমি কিন্তু সঠিক তথ্যগুলো পাবে না। তো সেই জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ সলিউশনটি দেখো এবং কথাগুলো মনোযোগ সহকারে শেখো, তাহলে আশা করি তোমাদের আর্টিকেল শেখা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসটি দেখছো টিচার্স এডুকেয়ার। আশা করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই চ্যানেলের মধ্যে ইংলিশের যে ক্লাসগুলো রয়েছে এবং তোমাদের পরবর্তী শ্রেণীর উপযোগী যে ক্লাসগুলো রয়েছে, সবগুলো ক্লাস আপলোড রয়েছে, এবং ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও অধিক ক্লাস আপলোড করা হবে। সুতরাং তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আশা করি তোমাদের ইংরেজিতে কোনো দুর্বলতা থাকবে না, তোমরা ঘরে বসে তোমরা সঠিক ইংলিশ শিখতে পারবে। আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা সেকশন বি দেখে নিচ্ছি, সেকশন বি এর 2 অর্থাৎ 2 নম্বর সেন্টেন্স বা 2 নম্বর যে কোশ্চেন, এটিও আর্টিকেল সম্পর্কে। তো আমরা সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি, লক্ষ্য করে দেখো। এখানে এজ দি স্টুডেন্ট বোঝানো হয়েছে এবং টি দি টিচার বোঝানো হয়েছে। স্টুডেন্ট সেড, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? টিচার সেড, গুড মর্নিং,
Can you write a paragraph on Begum Rukia? A প্যারাগ্রাফ, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ? দেখো প্যারাগ্রাফের আগে এ বসে, যেহেতু পি উচ্চারণটা কনসোনেন্ট সেজন্য আমরা এ ব্যবহার করেছি। তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পারো? ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পারো? স্টুডেন্ট সেড ইয়েস আই ক্যান। টিচার সেড হোয়াট ওয়াজ শি? তিনি কি ছিলেন? তখন স্টুডেন্ট বলল, স্টুডেন্ট সেড শি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার। তিনি একজন সমাজকর্মী ছিলেন, অর্থাৎ তিনি সমাজ রিফর্মার ছিলেন। সমাজের যে বিভিন্ন কুসংস্কার ছিল তার বিরুদ্ধে তিনি কাজ করেছেন, নারী শিক্ষার জন্য কাজ করেছেন, এগুলো তোমরা জানো। She lived in undivided Bengal in the early 20th century. তিনি ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে অবিভক্ত বাংলায় বসবাস করতেন, অর্থাৎ তিনি জীবন ধারণ করেছিলেন, তিনি বেঁচে ছিলেন। অবিভক্ত বাংলা বলতে বোঝায় যে যখন বাংলাদেশ এবং তোমরা নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের কলকাতা এগুলো একটা বাংলা ছিল, তখনকার সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেজন্য বলা হয়েছে দ্য আর্লি 20th সেঞ্চুরি, এবং এখানে তোমাদের দি ব্যবহার করতে হবে। টিচার সেই শি ওয়াজ আ রাইটার অলসো। তখন শিক্ষক বললেন তিনি কিন্তু একজন লেখিকাও ছিলেন। শি ওয়াজ আ রাইটার অলসো। শি রোট আ নাম্বার অফ বুকস। তিনি কিন্তু কয়েকটি বই লিখেছেন। তোমরা লক্ষ্য করবে যে যখনই আ নাম্বার ব্যবহার করা হয় সেখানে আমরা এ ব্যবহার করব। আর এখানে কিন্তু মেনি এ নাম্বার, যদি মেনি থাকে তারপরেও তুমি এ ব্যবহার করতে। তো এখানে এই ধরনের শব্দ নেই, নো প্রবলেম। তো আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে, এই জন্য আমরা এ নাম্বার অফ বুকস। আর এ উচ্চারণটা আমরা সাধারণত এ বলি, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণটা হচ্ছে আ। শি রোট আ নাম্বার অফ বুকস। দেন স্টুডেন্ট সেড ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রিটেন বাই হার। তখন শিক্ষার্থী বলল যে হ্যাঁ শিক্ষক, আমি তার লেখা একটি বইয়ের নাম এখানে উল্লেখ করতে পারি। সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার। সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন একটি বই আছে, এই বইটি বাংলায় লেখা এবং এই বইটি তার লেখা। তো দেখো কোনো বই বা কোনো পত্রিকা বা কোনো কিছু যদি নির্দিষ্ট করা থাকে তার আগে কিন্তু দি ব্যবহার করতে হয়, সেজন্য আমরা দি ব্যবহার করেছি। টিচার সেড হোয়ার ওয়াজ শি বর্ন? স্টুডেন্ট সেড শি ওয়াজ ফ্রম রংপুর। এখানে একটি প্লেসের কথা বলা হয়েছে এবং প্লেসের আগে কোনো আর্টিকেল বসেনি, সেজন্য আমরা ক্রস দিয়েছি, অর্থাৎ বের আর্টিকেল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সেকশন বি 2 এর কোশ্চেন অ্যান্সার। আমরা চলে যাচ্ছি সেকশন বি 3 এর কোশ্চেন অ্যান্সারে। দেখো এটি হচ্ছে আমাদের আর্টিকেলের সর্বশেষ উত্তর। আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করছি, তোমাদের সময় চলে যাচ্ছে, ধৈর্য ধরে দেখবে। অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? দেখো লার্জেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ। আমি পূর্বেই বলেছি যেহেতু সুপারলেটিভ, তো সুপারলেটিভ হলে তার আগে দিয়ে ব্যবহার করতে হয়। এরপর দেখো আরেকজন স্টুডেন্ট সে বলছে, কি বলছে দেখো লক্ষ্য করো, এশিয়া। যখন প্রশ্ন করা হলো, অনুপম যখন প্রশ্ন করলো যে অনুপমকে প্রশ্ন করলো, অনুপম হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? তখন সে বলছে এশিয়া। এটি একটি দেশের নাম বা এটি একটি, এখানে বলা হয়েছে মহাদেশের নাম। লার্জেস্ট কন্টিনেন্ট সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। তো এর আগে কোনো কি বসে না, আর্টিকেল বসে না। আর কিছু কিছু দেশ রয়েছে এবং সেই দেশগুলোর আগে দি বসে এবং তার আগে তোমরা জানো যে অ্যাব্রিভিয়েশন হয়, যেমন ধরো দি ইউএসএ। ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অথবা দি ইউকে মানে কি ইউনাইটেড কিংডম। তো এই সমস্ত ক্ষেত্রে এর আগে দি বসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে কোনো দেশের নামে দি বসে না। তো তোমরা নিশ্চয়ই আর্টিকেল ব্যবহার সম্পর্কে জানো এবং না পড়ে থাকলে অবশ্যই পড়ে নিবে। গিভ অ্যান এক্সাম্পল অফ দি ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে একটি এক্সাম্পল দাও। ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে এক্সাম্পল দিতে গিয়ে আমরা বলবো দি সুন্দরবনস। আমরা কি বলবো? দি সুন্দরবনস। তো এই সুন্দরবন নাম, এগুলো নামের আগে দি বসে, তোমরা নিশ্চয়ই জানো, আমরা ব্যবহার করেছি দি সুন্দরবনস। হু ইজ স্টিফেন হকিংস? পরবর্তী প্রশ্ন করা হয়েছে হু ইজ স্টিফেন হকিংস। তো দেখো এখানে এফ দিয়ে সাধারণত ফাদার এবং এস দিয়ে সাধারণত সান মিন করছে। এবং দেখো হু ইজ স্টিফেন হকিং সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আমরা এখন উত্তরটি শুনবো। হি ইজ এ সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী। তো সায়েন্টিস্ট এখানে এসটা হচ্ছে কনসোনেন্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে, সেজন্য আমরা এ ব্যবহার করব। হি ইজ এ সায়েন্টিস্ট। এবং তিনি কোন দেশের সায়েন্টিস্ট? আমরা বলবো হি ইজ অ্যান ইংলিশ, তিনি একজন ইংরেজ। তিনি কি? তিনি একজন ইংরেজ, সেজন্য আমরা লিখবো অ্যান ইংলিশ। অনেকে ভুলবশত দি ব্যবহার করে দিতে পারে, তো তোমরা কিন্তু মনে রাখবে হি ইজ দি ইংলিশ হতে পারে না,
কারণ তুমি যদি কোনো ভাষার নামের আগে অ্যাডজেক্টিভের আগে দিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে। তো সেই জন্য এখানে অ্যান ব্যবহার করে যুক্তিযুক্ত। আশা করি তোমরা বিষয়টি অবশ্যই খেয়াল করবে এবং সঠিকভাবে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেটি প্রণয়ন করবে। এরপরে দেখো ফাদার সেড হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ল্যাং দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল সে ভাষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল। স্টুডেন্ট সেড উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, আমরা দাবি করেছিলাম বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা ঘোষণা করার জন্য। তো দেখো বাংলা এখানে ক্রস বসবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আর্টিকেলের যে 3টি হোমওয়ার্ক দেওয়া ছিল বা 3টি কোশ্চেন দেওয়া ছিল সেগুলো সলিউশন দেখলাম। আমার ক্লাসের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আশা করি শেষ পর্যন্ত তোমরা দেখবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবারে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ এবারে আমরা দেখব প্রিপজিশন সম্পর্কে। চুজ দ্য কারেক্ট প্রিপজিশন ফ্রম দি লিস্ট অ্যান্ড ফিল ইন দি গ্যাপস। এখানে কিছু প্রিপজিশন দেওয়া রয়েছে, এই প্রিপজিশন ব্যবহার করে তোমাদেরকে এই প্যাসেজটি পূরণ করতে হবে। তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, তোমরা কিন্তু পুরো প্যাসেজ তুলে তারপর উত্তর লেখার চেষ্টা করবে। তো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে উত্তরটি বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করবে। এখান থেকে বাছাই করে তোমাদেরকে শুধুমাত্র সঠিক স্থানে সঠিক প্রিপজিশনটি ব্যবহার করতে হবে। তো দেখো ফার্স্ট, এখানে আমরা কি লিখতে পারি, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আমি তোমাদেরকে আর বিরক্ত করব না, আমি শুধুমাত্র উত্তরটি বলে দিচ্ছি, তোমরা সঠিক স্থানে সঠিক শব্দটি বসিয়ে তোমরা পূরণ করবে এবং আমি এর অর্থ বলছি না, জাস্ট পড়ে যাচ্ছি সঠিক উত্তরটি দিয়ে। Today I am going to tell you about my reading room. The morning sun rays enters into it and there is enough space of air circulation. There are a reading room, there are reading table, a chair and a bookshelf beside my room. If you come, you can see there are a wall map, a wall clock, and some beautiful wall mats hung on the wall in my reading room. The bookshelf is kept beside the table. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon, তন্ময়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি কথা না বললেই নয়, সেজন্য বলছি, লক্ষ্য করে দেখো যে শুরুতেই আমরা অ্যাট ফার্স্ট বলি, সর্বপ্রথম টেক মাই কর্ডিয়াল লাভ, মানে চিঠির শুরুতেই তুমি আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা গ্রহণ করবে, এভাবে বলতে পারি। এরপর দেখো আমরা যখন কোনো কিছু সম্পর্কে লিখি তখন আমরা অ্যাবাউট শব্দ ব্যবহার করি, অ্যাবাউট মাই রিডিং রুম, সেজন্য এখানে অ্যাবাউট ব্যবহার যুক্ত হয়েছে। এরপর দেখো যে সানরাইজ বা সূর্যের রশ্মি সেটা ঘরে প্রবেশ করে, সানরাইজ এন্টার্স মানে প্রবেশ করে, সূর্যের আলো প্রবেশ করে, সকালে সূর্যের আলো প্রবেশ করে, ইনটু ইট মানে আমার রুমের মধ্যে, মাই রিডিং রুম আমার পড়ার কক্ষে প্রবেশ করে, and there is enough space of air circulation, অর্থাৎ এয়ার সার্কুলেশন বা বাতাসের যে প্রবাহ, সে প্রবাহের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে রুমের মধ্যে। দেয়ার আর আ রিডিং রুম, অর্থাৎ রুমের মধ্যে কি কি রয়েছে সেই জিনিসগুলোর কথা এখানে বলা হচ্ছে এবং সেগুলো কোথায় রয়েছে, অ্যান্ড বুকসেলফ বিসাইড মাই রুম। এখানে তোমরা ইন ব্যবহার করতে পারো, তাহলে সর্বাঙ্গীন সুন্দর হবে, ইন মাই রুম। ইফ ইউ কাম, you can see there are a wall map, a wall clock and some beautiful wall mats hung on the wall. এখানে কি লিখবো, on the wall। তারপরে দেখো তোমরা এখানে লিখবে the wall in my reading room, এই জিনিসগুলো কোথায় আছে, in my reading room আমার পড়ার কক্ষের মধ্যে রয়েছে। the bookshelf is kept beside the table, বুকশেলফটি কোথায় রয়েছে, আমার টেবিলের পাশে রয়েছে। তো এরপরে তোমরা দেখতে পেয়েছো যে সর্বাঙ্গীনভাবে এটি সুন্দর করার জন্য লেখা রয়েছে, আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কেপ্ট ইট নিট অ্যান্ড ক্লিন, হোপ টু সি ইউ সুন, তন্ময়। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি একটি বড় ক্লাস হয়ে গিয়েছে, আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখেছো এবং তোমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি। অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে অষ্টম শ্রেণীর জন্য যে গ্রামারগুলো রয়েছে সেই সমস্ত গ্রামার, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নিবে এবং তোমাদের প্রয়োজন মতো আরও ক্লাসগুলো আপলোড করা হবে। আশা করি তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করেছো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল, হোপ মে আল্লাহ ব্লেস ইউ।
আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আল্লাহ তোমাদের সহায় হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।